প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই সময় তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সে প্রত্যাশায় আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ বাজার অধ্যায় 4। আজকের আলোচনার পর আমরা যেসব বিষয় জানতে পারবো বা যেসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিষয়গুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী, পূর্ণ প্রতিযোগিতামূলক ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য দাম ও মুনাফার পরিমাণ কীভাবে নির্ধারিত হয়। তৃতীয় হচ্ছে স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা ও ক্ষতি স্বীকার করে পূর্ণ প্রতিযোগিতামূলক ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে অর্জিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা পর্দায় যে ঝক এবং চিত্র দেখতে পাচ্ছ সেগুলো একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রথমেই আমরা সংজ্ঞাটা দেখে নিই। বলা হচ্ছে যে বাজারে পণ্যের দাম স্থির থাকে এবং অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সেই নির্দিষ্ট বা স্থির দামে পণ্যের লেনদেন সম্পন্ন করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এখানে লক্ষণীয় যে এখানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে পণ্যের দাম স্থির থাকে এবং অসংখ্য ক্রেতা বিক্রেতা বিদ্যমান। ছকে খেয়াল করি, এখানে পণ্যের দাম এবং বিক্রয়ের পরিমাণ প্রদত্ত অবস্থায় আমরা এখান থেকে টিআর বের করতে পারবো, টিআর থেকে এআর এবং এমআর বের করতে পারবো। এখানে সূত্রগুলো উল্লেখ করা আছে। খেয়াল করি, দাম এবং কিউর পরিমাণ প্রদত্ত অবস্থায় টিআর পাওয়া যাবে এই দুটোকে গুণ করলে, অর্থাৎ টিআর ইকুয়াল টু পি ইন্টু কিউ। টিআরকে কিউ দ্বারা ভাগ করলে আমরা এআর পাবো এবং এমআর পাবো ডেল টিআর বাই ডেল কিউ, অর্থাৎ প্রতি একক বিক্রয়ের পরিমাণ বাড়লে মোট আয়ের যে পরিবর্তন হয়। আমরা প্রান্তিক আয়ের সংজ্ঞায় পড়েছি। প্রান্তিক আয় বলতে কী বোঝায়? এক একক অতিরিক্ত বিক্রয়ের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। খেয়াল করি, এখানে বিক্রয়ের পরিমাণ 1 থেকে যখন 2 এলো তখন এর পরিবর্তনের হার হচ্ছে 1। এর ফলে মোটের আয়ের পরিবর্তন 5 থেকে 10। এখানে 5 থেকে 10 হতে অতিরিক্ত বাড়লো 5। 2 একক থেকে 3 একক আসাতে আমাদের মোট আয়ের পরিবর্তন 10 থেকে 15। প্রান্তিক বা অতিরিক্ত পরিবর্তন বা অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে 5। একইভাবে 3 থেকে 4 আসাতে অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে 5। খেয়াল করলে দেখা যাবে যে এখানে দাম এবং গড় আয় এবং প্রান্তিক আয় সমান। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। যে বাজারের দাম, গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই দাম, গড় আয় এবং প্রান্তিক আয় সমান হওয়ার পেছনে যুক্তি হচ্ছে, যেহেতু দাম স্থির, সুতরাং এই স্থির দামের উপর ভিত্তি করে যে গড় আয় এবং প্রান্তিক আয় বের করা হবে সেটাও স্থির থাকবে। নিচের চিত্রে দেখা যাচ্ছে এখানে ভূমি অক্ষে কিউ বা উৎপাদনের পরিমাণ বা উৎপাদনের একক এবং লম্ব অক্ষে দাম, গড় আয় এবং প্রান্তিক আয় দেওয়া আছে। যেহেতু গড় আয়, প্রান্তিক আয় এবং দামের পরিমাণ একই 5, সুতরাং দেখা যাচ্ছে প্রথম একক বিক্রয়ের পরিমাণের ক্ষেত্রে এই তিনটি মানের তিনটি ভেরিয়েবল বা চলকের মান একই। যখন উৎপাদন 1 একক তখন গড় আয় 5 টাকা, 2 একক তখনও গড় আয় 5 টাকা, 3 একক 5 টাকা, 4 একক 5 টাকা। আবার একইভাবে যদি আমি এই চিত্রে এমআরকে স্থাপন করি তাহলে দেখা যাচ্ছে যে গড় আয়, প্রান্তিক আয় এবং দাম পরস্পর সমান। আমরা বিভিন্ন প্রশ্নে, বিগত সালে বিভিন্ন প্রশ্ন খেয়াল করেছি এই প্রশ্নটা কয়েকবারই আসতে, যে কোন বাজারে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর হয়। উত্তর হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর হয়। আবার প্রশ্ন এভাবেও আসে কেন হয়? যেহেতু দাম স্থির থাকে, স্থির দামের উপর ভিত্তি করে যদি গড় আয় এবং প্রান্তিক ব্যয় নির্ণয় করা হয়, সেক্ষেত্রে দাম, গড় আয় এবং প্রান্তিক ব্যয়, দাম, গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়। এই পর্যায়ে আমরা খেয়াল করব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটু বিপরীত চিত্র বুঝে থাকি। যেমন যে বাজারে পণ্যের দাম স্থির থাকে না, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা ছিল স্থির থাকে এবং সীমিত সংখ্যক ক্রেতা বিক্রেতা।
এই প্রেক্ষাপটে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ছিল অসংখ্য ক্রেতা বিক্রেতা, অর্থাৎ আমরা যদি পুরোটা পড়ে নেই, যে বাজারে পণ্যের দাম স্থির থাকে না এবং সীমিত সংখ্যক ক্রেতা বিক্রেতা সেই নির্দিষ্ট বা স্থির দামে পণ্যের লেনদেন সম্পন্ন করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। নিজের ছকে খেয়াল করি, এক্ষেত্রে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দামের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দাম স্থির নয়। এই দাম স্থির না থাকাটাই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই দাম এবং কিউকে ভিত্তি করে আমরা যখন টিআর, এআর এবং এমআর নির্ণয় করব, তখন টিআর হবে পি ইন্টু কিউ, অর্থাৎ দামের সাথে পরিমাণের গুণ। এআর হবে টিআরকে কিউ দ্বারা ভাগ করলে আমরা এই মানগুলো পাবো। তোমরা মানগুলো বের করে দেখতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে। আবার এমআর কীভাবে পাবো, যখন আমরা প্রতি একক উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ পরিবর্তনকে আমি মোট আয়ের পরিবর্তনের সাপেক্ষে দেখব। যেমন আমার এখানে যখন উৎপাদনের পরিমাণ 1 ছিল, সেখানে আমার মোট আয় ছিল 5 টাকা। 1 একক বাড়াতে, অর্থাৎ 1 থেকে যখন 2 একক হলো, তখন খেয়াল করি মোট আয়ের কেমন পরিবর্তন হলো, 5 থেকে 8 হওয়াতে 3 পরিবর্তন হলো। একইভাবে বিক্রির পরিমাণ 2 টাকা থেকে 3 টাকা আসাতে আবার মোট আয় 8 টাকা থেকে বেড়ে 9 টাকা হলো, অর্থাৎ বাড়লো কত, 1 টাকা। এই অতিরিক্ত বাড়াটাই বা এই অতিরিক্তটাই হচ্ছে প্রান্তিক আয়। আমরা চিত্রে খেয়াল করি, যেহেতু দাম স্থির নয়, সুতরাং মোট গড় আয় এবং প্রান্তিক আয়ও স্থির নয়। গড় আয়কে আমরা অ্যাভারেজ রেভিনিউ বলি এবং প্রান্তিক আয়কে আমরা মার্জিনাল রেভিনিউ বলি। চিত্রে দেখা যাচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় দুটোই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এই নিম্নগামী হওয়ার কারণ দাম স্থির না থাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষায় যদি পূর্ণ প্রতিযোগিতামূলক এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র আসে, আমরা সহজেই বুঝতে পারবো। অর্থাৎ যে চিত্রের দাম পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যে বাজারের এআর এবং এমআর সমান নয়, এআর উপরে থাকে এবং এমআর নিচে থাকে এবং উভয় রেখাই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, সেটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এরপরে আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য দাম এবং মুনাফার পরিমাণ কীভাবে নির্ধারিত হয়। ভারসাম্য দাম নির্ধারণের প্রক্রিয়াটাকে বলা হয় ভারসাম্য নির্ধারণ। মূলত ভারসাম্য নির্ধারণ বলতে ভারসাম্য দাম, এই অক্ষে ভারসাম্য দাম নির্ধারিত হয়, এই অক্ষে ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়। প্রশ্ন হচ্ছে কোন বিন্দুতে ভারসাম্য দাম হবে এবং ভারসাম্য পরিমাণ হবে। শর্ত হচ্ছে এ দুটো, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, দ্বিতীয়টি হচ্ছে এমসি রেখার ঢাল অবশ্যই এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। খেয়াল করি, প্রথম চিত্রে নীল রেখাটা হচ্ছে প্রান্তিক আয় রেখা, এখানে এমসি রেখা, এই রেখাটা হচ্ছে এমসি রেখা। এখানে সম্ভাব্য দুটো ভারসাম্য, অর্থাৎ আমরা সন্দেহ করতেছি যে এখানেও ভারসাম্য হতে পারে, এখানেও ভারসাম্য হতে পারে। কেন, যেখানে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি ইজ ইকুয়াল টু এমআর। খেয়াল করি, এখানেও কিন্তু এমসি ইজ ইকুয়াল টু এমআর, এখানেও এমসি ইজ ইকুয়াল টু এমআর। এমসি এমআর কখন সমান হবে, যখন দুটো রেখা পরস্পরকে ছেদ করবে বা স্পর্শক হবে, সেখানেই রেখার মানগুলো সমান হয়। তাহলে দেখা যাচ্ছে Q1 বিন্দুতে এখানে সমান, Q2 বিন্দুতে এখানে সমান। তাহলে নিশ্চয়ই উভয় বিন্দুতে ভারসাম্য হচ্ছে না, ভারসাম্য হবে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। এই নির্দিষ্ট বিন্দুতে ভারসাম্যটা নির্ণয় করার জন্য আমাদের দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্তটা যাচাই করতে হবে। পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে বলা হচ্ছে এমসি রেখার ঢাল অবশ্যই এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। এটাকে আর একটু প্রচলিত ভাষায় বলা যায়, বইয়ের ভাষায় বলা যায় যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে উপরে উঠে যাবে। এখানে খেয়াল করি, এখানে অবশ্যই এমসি রেখার ঢাল কম, এমআর রেখার ঢাল বেশি, যেহেতু এটা নেগেটিভ হচ্ছে। আর এখানে এমসি রেখার ঢাল বেশি, এমআর রেখার ঢাল কম, কারণ এখানে এমসি পজিটিভ হচ্ছে, এমআর এখানে স্থির। এবং এই বিন্দুতেই এমআর রেখাকে ছেদ করে এমসি রেখা উপরের দিকে উঠে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করি, এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে যে বিন্দু দিয়ে উপরের দিকে উঠে যাবে, সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ আমরা বলতে পারি Q1 বিন্দুতে ভারসাম্য হচ্ছে না, কারণ Q1 বিন্দুতে প্রয়োজনীয় শর্ত পূরণ করলেও সেটা পর্যাপ্ত শর্ত পূরণ করতে পারতেছে না। শুধু Q2ই প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুটোই
পূরণ করতে পারতেছে বলে এখানে Q2 বিন্দুতে ভারসাম্য হবে। কম্পিউটার কার্সরটা দেখো, এই বিন্দুতে হচ্ছে ভারসাম্য। দ্বিতীয় চিত্র দেখি। দ্বিতীয় চিত্রটি ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে যথারীতি দাম, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় দেওয়া আছে। খেয়াল করি এখানে এই এমআর রেখাকে এমসি রেখা যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দু দুটো ঘটনা ঘটলো। প্রথম ঘটনাটা যেহেতু ছেদ করেছে সুতরাং এমসি ইকুয়াল টু এমআর, আর যেহেতু ছেদ করে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে চলে গেছে সুতরাং এখানে পর্যাপ্ত সত্য এবং প্রয়োজনীয় সত্য দুটোই আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটি শর্ত পূরণ করেছে সুতরাং এই বিন্দুতে আমরা বলতে পারি ভারসাম্য হয়েছে। মূলত ভারসাম্য হলে আমরা কি পাবো? ধরি এই বিন্দুতে ভারসাম্য হলো, এই বিন্দুতে ভারসাম্য হলো, এই বিন্দুতে ভারসাম্য হলো না। যেহেতু এই বিন্দুতে ভারসাম্য হলো, এই ভারসাম্য বিন্দুটাই নির্দিষ্ট করে দিবে আমার পরিমাণ কত, আমার দাম কত। পরে আমরা পরবর্তী খেয়াল করি, এখানে বলা হচ্ছে মুনাফার পরিমাণ নির্ধারণের শর্ত। অর্থাৎ মুনাফা, এর আগে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কোন বিন্দুতে উৎপাদনের পরিমাণ নির্ধারিত হবে, তো কোথায় আমি উৎপাদন করব, আর এই উৎপাদন করার ফলে আমার মুনাফার পরিমাণ কত হলো, আমার কি অস্বাভাবিক লাভ হলো নাকি স্বাভাবিক লাভ হলো নাকি ক্ষতি হলো, সেটা নির্ধারণ করে দেবে এআর এবং এসির সম্পর্ক। খেয়াল করি দুটো চিত্র প্রায় কাছাকাছি, শুধু একটু একটা পার্থক্য হচ্ছে এখানে এআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু এখানে এআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল নয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। খেয়াল করি বলা হচ্ছে অস্বাভাবিক মুনাফাজনিত ভারসাম্য কখন হবে? যখন এআর বেশি হবে, এসি কম হবে। উভয় চিত্রে এই AC1 অর্থাৎ সবুজ রঙের কার্ভটা খেয়াল করি, এই সবুজ রঙের কার্ভটা এআর রেখার নিচে অবস্থান করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, কোনো চিত্রে একই সাথে এআর AC1, AC2, AC3 হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ মুনাফা নির্ধারণকারী যে কোনো একটা চিত্রে একটা রেখাই হবে। আমরা প্রথম চিত্র দিয়ে খেয়াল করি, এখানে এআর বেশি, এসি কম, সুতরাং এখানে হচ্ছে অস্বাভাবিক মুনাফাজনিত ভারসাম্য। একইভাবে দ্বিতীয় চিত্রে এআর অপেক্ষা এসি অপেক্ষা এআর বেশি, সুতরাং দ্বিতীয় চিত্রে এসির সাথে এআর তুলনা করলে আমরা বুঝতে পারি এটা অস্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফাজনিত ভারসাম্য, স্বাভাবিক মুনাফাজনিত ভারসাম্য কখন হয়? যখন এসি এবং এআর সমান হয়। প্রথম চিত্রে AC2 এবং এআর এই বিন্দুতে পরস্পর সমান যেহেতু স্পর্শক। দ্বিতীয় চিত্রে এআর এবং এসি এই বিন্দুতে সমান, সুতরাং দেখা যাচ্ছে এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হচ্ছে। তৃতীয় ক্ষেত্রে বলা হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। ক্ষতি স্বীকার করে ভারসাম্য কখন হয়? যখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি প্রথম চিত্রে দেখি এখানে লাল রঙের যে রেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে AC3 এবং এটা অবশ্যই এআর রেখার অনেক উপরে, এবং দ্বিতীয় চিত্রে একইভাবে AC3 এআর রেখার অনেক উপরে। অর্থাৎ এখানে এআর রেখা থেকে এসি বেশি, অর্থাৎ যেখানে এআর থেকে এসি বেশি সেখানে হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। আমরা এর আগে যেটা জেনেছি সেটা হচ্ছে ভারসাম্যের দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ বা দাম নির্ধারণ, আর একটা হচ্ছে মুনাফার পরিমাণ নির্ধারণ। দুটো জিনিস যখন একসাথে কোনো চিত্রে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে স্বল্পকালীন ভারসাম্য। অর্থাৎ এখানে একইভাবে দাম এবং পরিমাণ নির্ধারণের পাশাপাশি মুনাফার পরিমাণ নির্ধারিত হয়। প্রথম চিত্রে খেয়াল করি, এখানে এমআর রেখাকে এমসি রেখা ছেদ করার মাধ্যমে এখানে একটা ভারসাম্য বিন্দু পেলাম। এই ভারসাম্য বিন্দুর মাধ্যমে আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ পেলাম। কিন্তু মুনাফার পরিমাণ পেতে হলে আমাকে অবশ্যই এআরের সাথে এসির তুলনা করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে এআরের তুলনায়
এসি কম, এয়ারের তুলনায় এসি কম মানে হচ্ছে এখানে আমার অস্বাভাবিক মুনাফা হচ্ছে। একইভাবে এই চিত্রেও একইভাবে দ্বিতীয় চিত্রে আমরা খেয়াল করি, এখানে প্রথম পর্যায়ে এমআর রেখাকে এমসি রেখা ছেদ করার মাধ্যমে ভারসাম্য পরিমাণ নির্ধারিত হলো, কিন্তু দামটা নির্ধারিত হলো এআর রেখায় যেখানে স্পর্শ করে সেখানে। এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটু সামান্য পার্থক্য, কারণ এখানে আমরা এমআরকে বলতেছি যেখানে এমআর রেখা কে এমসি রেখা ছেদ করে সেখানে ভারসাম্য দাম নির্ধারিত হয়। এক অর্থে এখানে এমআর রেখার যে কথা এআর রেখাও একই কথা। তাহলে আমরা এখানেও বলতে পারতেছি যে এখানে এআর রেখাকে এমসি এখানে, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হয়। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে এমআরকে এমসি রেখা ছেদ করে সেখানে ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়, কিন্তু ভারসাম্য দাম নির্ধারিত হয় যেখানে এই লম্ব রেখাটা গিয়ে এআর রেখাকে স্পর্শ করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে স্বাভাবিক ভারসাম্য, এখানেও স্বাভাবিক ভারসাম্য হচ্ছে, কিন্তু মুনাফা অর্জনের ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা কেন হচ্ছে? কারণ এখানে এআর রেখার চেয়ে এসি রেখা কম, এআর রেখার চেয়ে এসি রেখা কম। দ্বিতীয় নিচের চিত্রে খেয়াল করি, নিচের চিত্রে স্বাভাবিক ভারসাম্য অর্জিত হয়েছে কোথায়? যেখানে এমআর রেখাকে এমসি রেখা ছেদ করেছে। এবং পরবর্তী খেয়াল করি, মুনাফা নির্ধারণের বিষয়টি যখন আসলো তখন আমরা এসি এবং এআর এর মধ্যে একটু তুলনা করি। লক্ষ্য করা যাচ্ছে এসি এবং এআর সমান, সুতরাং আমরা এখানে বলতে পারি এখানে হচ্ছে স্বাভাবিক মুনাফা, অর্থাৎ যখন এসি এবং এআর সমান হবে সেই পর্যায়ে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এই চিত্রে দেখা যাচ্ছে যে এসি এবং এআর সমান, এই চিত্রেও স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। প্রথম চিত্রে হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য, এরপর হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য, পরবর্তীতে হচ্ছে ক্ষতি স্বীকার করে ফার্মের ভারসাম্য। এখানে ক্ষতি কীভাবে হচ্ছে? যেহেতু এয়ারের তুলনায় এসি বেশি, সুতরাং এখানে ক্ষতি হচ্ছে। বাকি সবগুলো অন্যান্য চিত্রের মতোই দেখা যাচ্ছে এখানে এয়ারের তুলনায় এসি বেশি। এয়ার হচ্ছে এই নিচের দিকে বাম দিক থেকে ডান দিকে নিচে নেমে যাওয়া এই রেখাটা, আর এর তুলনায় এই সবুজ রেখাটা অনেক উপরে অবস্থান করতেছে, অর্থাৎ এটা এসি বেশি, এখানে এয়ার কম, সুতরাং এখানে ফার্ম ক্ষতি স্বীকার করেও ভারসাম্য অর্জিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করি এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কারণ এখানে এয়ার এবং এমআর রেখা নিচের দিকে নেমে গেছে, বাম দিক থেকে ডান দিকে নিচে নেমে গেছে, এবং দুটি ভিন্ন রেখা, এক রেখা নয়, সুতরাং এটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে উদ্দীপকে ভারসাম্য বিন্দু নির্ধারণ করে মুনাফা নির্ণয় করা। এখানে দুটো অংশ, প্রথম অংশ হচ্ছে ভারসাম্য বিন্দু নির্ধারণ করা এবং দ্বিতীয় অংশ হচ্ছে মুনাফা নির্ণয় করা। আমরা জানি ভারসাম্য বিন্দু হচ্ছে সেই বিন্দু যে বিন্দুতে এমআর রেখাকে এমসি রেখা, যেখানে এমআর এবং এমসি সমান হয় এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যায়, তাহলে দেখা যাচ্ছে সি বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন মুনাফার পরিমাণ আমরা কীভাবে নির্ধারণ করব একটু পরবর্তীতে খেয়াল করি। মুনাফার পরিমাণ যেমন উপরের ভারসাম্য কেন হলো সেটার একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সি বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, কারণ সি বিন্দুতে ফার্মের এমসি ও এমআর সমান এবং এমআর রেখার ঢাল অপেক্ষা এমসি রেখার ঢাল বেশি, তাই সি বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে ভারসাম্য দাম 20 টাকা। খেয়াল করি এক্ষেত্রে ভারসাম্য দাম 20 টাকা, কেননা এই রেখাটা এআর রেখাকে 20 দাম রেখা বরাবর ছেদ করেছে। ভারসাম্য দাম 20 টাকা এবং ভারসাম্য পরিমাণ 50 টাকা এবং ভারসাম্য পরিমাণ, সুতরাং ভারসাম্যের মাধ্যমে আমরা ভারসাম্য পরিমাণ পেলাম এবং ভারসাম্য দাম পেলাম। এখানে এই অংশটুকু তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে আমরা জানি মুনাফা সমান মোট আয় বিয়োগ মোট ব্যয়। ছকগুলোতে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা মুনাফার পরিমাণ পাই 250 টাকা।
ঘতে খেয়াল করি, বলা হচ্ছে উদ্দীপকে এসি রেখা এফ বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মের মুনাফার উপর কী প্রভাব পড়বে। ধরি এসি রেখাটা বি বিন্দুতে না গিয়ে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করি, এই বি বিন্দুতে এসি রেখাটা না গিয়ে যদি এফ বিন্দুতে যেত, এসি রেখাটা এখানে আমরা কল্পনা করি, তাহলে কেমন হতো, অর্থাৎ তখন আমার বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ কত হতো এবং সেক্ষেত্রে মুনাফার পরিমাণ কত হতো। খেয়াল করি, এই এমসি রেখা এমআর রেখাকে ছেদ করার মাধ্যমে আমরা ভারসাম্য উৎপাদনের পরিমাণ পেয়ে গেলাম এবং আরেকটা যেটা পেলাম সেটা হচ্ছে ভারসাম্য দাম, অর্থাৎ 50 একক উৎপাদন করে প্রতি এককের দাম আমরা পাই 20 টাকা করে। এই ক্ষেত্রে এসি যখন বি বিন্দুতে ছিল তখন প্রতি একক পণ্যের উৎপাদন খরচ ছিল 15 টাকা। তো এসি রেখা যখন উপরে চলে যাবে তখন দামের চেয়ে উৎপাদন খরচ বা গড় ব্যয়টা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কেমন আকৃতির হবে খেয়াল করি, এসি রেখা এই বি বিন্দুতে না থেকে যদি এফ বিন্দুতে চলে যেত সেক্ষেত্রে বাজার মূল্য 20 টাকার চেয়ে গড় ব্যয় বেশি হতো। ফার্মের গড় ব্যয় এসি 1 এফ বিন্দু দিয়ে অতিক্রম করলে তথা এসি এর পরিবর্তে এসি 1 হলে 50 একক উৎপাদনের গড় ব্যয় হতো 25 টাকা। তখন আর গড় ব্যয় 15 টাকা হতো না, তখন গড় ব্যয় হতো 25 টাকা, যা বাজার দাম 20 টাকা হতে বেশি। অবশ্যই সেটা 20 টাকা তো অনেক বেশি, অর্থাৎ যেখানে আমরা যদি এসিতে থাকতে পারতাম সেখানে যেখানে প্রতি ইউনিটে 5 টাকা করে লাভ হতো, এখন এসি 1-এ চলে যাওয়াতে আমার প্রতি ইউনিটে 5 টাকা করে ক্ষতি হচ্ছে। ক্ষতি কত হচ্ছে এটা আমরা দেখি। মুনাফা ইকুয়াল টু মোট আয় মাইনাস মোট ব্যয়। মোট আয়ের সূত্র হচ্ছে টিআর ইন্টু কিউ, মোট ব্যয় সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ। তাহলে আমরা পাই 1000 বিয়োগ 1250 সমান মাইনাস 250, অর্থাৎ আমাদের ক্ষতি হচ্ছে। অর্থাৎ এসি 1 রেখা এফ বিন্দুতে অতিক্রম করলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্যক্রম চালিয়ে যায়। প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল, ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কতক্ষণ বা কত সময় পর্যন্ত উৎপাদন কাজ চালিয়ে যাবে সেটি। তো আমরা এটার সম্ভাব্য দেখি, চিত্রে খেয়াল করি। এখানে এসি এর নিচে একটা রেখা আছে, সেটা হচ্ছে এভিসি। এভিসি মানে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিষয়টা হচ্ছে এখানে একটু খেয়াল করি, স্বল্পকালে, এটা একটা স্বল্পকালের চিত্র, এসি অপেক্ষা দাম কম হলে। এখন দেখা যাচ্ছে আমি 20 একক পণ্য উৎপাদন করতে গিয়ে, খেয়াল করি 20 একক পণ্য উৎপাদন করতে গিয়ে আমার, যেহেতু এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেহেতু পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এমআর, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমি 20 একক উৎপাদন করতে গিয়ে 20 এককের বাজার মূল্য হচ্ছে প্রতি একক 80 টাকা করে। দেখা যাচ্ছে চিত্র অনুসারে আমার দেখা যাচ্ছে প্রতি এককে আমার উৎপাদন খরচ হয় 120 টাকা। ধরি এখানে এবিসি নেই, 120 টাকা। এখন এই এসির ভিতরে আমরা জানি এসি ইকুয়াল টু এএফসি প্লাস এবিসি, এই ফর্মুলাটা তোমাদের 3য় অধ্যায়ে আছে, দেখে নিও। এখন এসি গিয়ে যদি আমরা ভাঙি তাহলে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে এভিসি, একটা হচ্ছে এএফসি। তাহলে এই এ থেকে সি পর্যন্ত হচ্ছে এএফসি আর এর নিচে হচ্ছে এবিসি। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে স্বল্পকালে গড় ব্যয় অপেক্ষা দাম কম হলে গড় ব্যয় হচ্ছে 120 অপেক্ষার দাম 80 বা কম হলে ফার্মের ক্ষতি হয়। এখানে সুনির্দিষ্টভাবেই আমাদের ক্ষতি হচ্ছে। এই অবস্থায় একটি ফার্ম ততক্ষণ পর্যন্ত উৎপাদন চালিয়ে যাবে যতক্ষণ না গড় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা দাম বেশি হয়। অর্থাৎ দাম কমে যদি 40-এর আগ পর্যন্ত থাকে তখন পর্যন্ত আমি উৎপাদন চালিয়ে যাব। তোমরা এতটুকু ভালো করে আত্মস্থ করলেই হবে। এই অবস্থায় একটি ফার্ম ততক্ষণ পর্যন্ত উৎপাদন চালিয়ে যাবে যতক্ষণ না গড় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা দাম বেশি। অর্থাৎ পি ইকুয়াল টু এবিসি হলে, অর্থাৎ দাম যখন এবিসি বা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট লেভেলে চলে যাবে তখনই ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে। খেয়াল করি, উদ্দীপক হতে মোট স্থির ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
এখন খেয়াল করি সাধারণত মোট ব্যয় টিসি থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে মোট স্থির ব্যয় বা টিএফসি পাওয়া যায়। এটা একটা সূত্র আমরা এর তৃতীয় অধ্যায়ে গেলে আমরা সূত্রটা পাবো যে টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিপিসি। সেক্ষেত্রে আমি বলতে পারি টিএফসি ইকুয়াল টু টিসি মাইনাস টিপিসি, যেখানে টিসি সূত্রটা হচ্ছে এসি ইন্টু কিউ এবং টিপিসির সূত্র হচ্ছে এবিসি ইন্টু কিউ। খেয়াল করি এখন বি বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। এখন কেন বি বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হচ্ছে সেটা আমরা জানি, কারণ এটা হচ্ছে একটা এমআর রেখা, একই সাথে এটা এআর রেখাও, একই সাথে এটা দাম রেখাও। এটা এমআর রেখা এবং এই রেখাকে এমসি রেখা ছেদ করাতে এই বিন্দুতে এমসি এবং এমআর সমান, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে উপরে চলে গেছে। এই কারণটা হচ্ছে যেহেতু এমসি এমআর সমান এবং এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচ দিকে ছেদ করে উপরে উঠে গেছে। এক্ষেত্রে 20 একক উৎপাদন করতে গিয়ে আমাদের গড় ব্যয় হবে 120 টাকা এবং গড় পরিবর্তনশীল ব্যয় হবে 40 টাকা। এখন আমার দাম যদি 40 টাকা পর্যন্ত চলে আসে, সেক্ষেত্রে আমরা উপরের ব্যাখ্যাটা জানি যে আমাদের ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে। খেয়াল করি এখানে অঙ্কটা করা আছে, বলা হচ্ছে মোট ব্যয় আমার বের হবে 2400 টাকা, কারণ মোট ব্যয় মানে হচ্ছে এসি আমার 120 টাকা, আমি 20 ইউনিট যদি তৈরি করতে চাই তাহলে আমার 2400 টাকা খরচ হবে। মোট পরিবর্তনশীল ব্যয় এবিসি আমার 40 টাকা, 20 ইউনিট তৈরি করতে গেলে আমার 800 টাকা খরচ হবে। দেখা যাচ্ছে আমার ব্যয় 2400 টাকা, মোট ব্যয় 2400 টাকা, অর্থাৎ টিসি 2400 টাকা, টিবিসি হচ্ছে 800 টাকা। তাহলে যদি আমি মোট স্থির ব্যয় বা টিএফসি বের করতে চাই তাহলে টিসি মাইনাস টিবিসি ইকুয়াল টু 1600। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্টসের মাধ্যমে জানাবে এবং পরবর্তীতে আমরা আরও কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। বিশেষ তোমাদের যে অধ্যায়গুলোতে বেশি সমস্যা সেগুলোকে কমেন্টসের মাধ্যমে জানাবে। প্রত্যাশা করছি পরবর্তীতে সমস্যার আমরা সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে।